না তাহলে না, মানে ওই প্রশ্নের মধ্যেই যদি উত্তর পাওয়া থাকে, উত্তর পাওয়া যায়, সেটা হলো ইঙ্গিত বাহী প্রশ্ন স্যার। তাহলে ইঙ্গিত বাহী প্রশ্নের ব্যাপারে আপনি আচ্ছা মনে হয় ইয়ার নাম ভিডিও অন তো আমরা যদি কথা বলি এখন কই আছেন? বিদ্যুৎ চলে গেছে তো স্যার। ও আচ্ছা, এরপরে আসলে আপনাকে আমি প্রশ্নগুলোর পরামর্শগুলো আপনাকে দিতে অন্যজন শেখে। হ্যাঁ হ্যাঁ, আপনি কাল পরশু আসবেন না? সাতক্ষীরা ৪১ নম্বর সেকশনে প্রশ্ন কাটে, প্রশ্নের মধ্যে ও আচ্ছা, তাহলে মিজান ভাই গিয়ে দেন, উনি আসলে পরে দেখেন যেটা সুবিধা হয়। না, আমি মনে করলাম যে যে উঠিয়া কাগজ নেব, ওইটা আর আসি আর মনে নেই। হোক, সমস্যা নেই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কাগজ স্যার লিডিং কোশ্চেন স্যার জেরায় করা যায় স্যার 142 নম্বর সেকশনে ইঙ্গিত বাহী প্রশ্ন জেরায় করা যায়, এটা বলছে। জেরায় জেরায় ইঙ্গিত বাহী প্রশ্ন করা যায় এটা 142 না স্যার, ও 43-এ স্যার, ভুলে গেছি স্যার। 143-এ স্যার জেরায় ইঙ্গিত বাহী প্রশ্ন করা যায়। জেরা বা জেরা ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? ইঙ্গিত বাহী প্রশ্ন করতে পারবেন। আর কখন করা যায় না, তবে আদালতের অনুমতি নিয়ে করতে হয়। আর তিনটি বিষয়ে আদালতের অনুমতি নিয়ে করা যায়, সেটা বলতে 142-এ বলা আছে যে ভূমিকামূলক যদি প্রশ্ন করে, আবার স্বীকৃতি বিষয় যদি করে, আর যথেষ্ট এটা কাকে করা যায় এই ইঙ্গিত বাহী প্রশ্ন? 42 নম্বর সেকশন স্যার জবানবন্দির ক্ষেত্রে স্যার, পূর্ণ জবানবন্দির ক্ষেত্রে যদিও করা যায় না ইঙ্গিত বাহী প্রশ্ন 142 নম্বর ধারায়, কিন্তু ওই তিনটি ক্ষেত্রে স্যার আদালতের অনুমতি নিয়ে করা যায় স্যার। সেই তিনটি ক্ষেত্রে হল ভূমিকামূলক প্রশ্নে, স্বীকৃত বিষয়ে যথেষ্ট রূপে যদি প্রমাণিত হয় স্যার, এই তিনটা বিষয়ে স্যার আদালতের অনুমতি নিয়ে করা যায়। পরিচয় বা ভূমিকার বিষয়, স্বীকৃত বিষয়, আর যে বিষয় আগের থেকে যথেষ্ট প্রমাণ রয়েছে সেই বিষয়, তাই না? জি স্যার, এই তিনটা বিষয় স্যার। জি স্যার। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি আপনাকে করতে পারি, সেটা হচ্ছে কেবল বিরোধ পক্ষই নয়, সাক্ষী আহ্বানকারী পক্ষ সাক্ষীকে বিশ্বাসযোগ্যতা অভিশংসন করতে পারে সংশ্লিষ্ট আইনের বিধান সমূহ উল্লেখ করে আলোচনা করুন। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করে নালিশ করা যায়, সেটা হলো 155 সেকশনে বলা আছে সাক্ষ্য আইনের। ওখানেও বলছে যে তিনটি ক্ষেত্রে করা যায়, সেটা বিশ্বাসের যদি অযোগ্য হয়। প্রশ্ন আমি বলছি কেবল বিরোধী পক্ষই নয়, সাক্ষী আহ্বানকারী পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করতে পারে। আপনি যেটা শুরু করেছেন, এইটা শুরু করেছেন কোথায়? 46 নাম্বার সেকশন অনুযায়ী। কিন্তু আপনার প্রশ্ন, কিন্তু সাক্ষী আহ্বানকারী পক্ষকে আপনি বিশ্বাস সাক্ষ্য স্যার 154 ধারা 154 ধারা ও বৈরী সাক্ষী লিডিং কোশ্চেন স্যার, যেটা স্যার এই শালা লিডিং না না স্যার, হোস্টেল উইটনেস যেটা সাক্ষী কি লিডিং করছেন? জি বলেন। না 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 না, বুঝতে বলেছে স্যার, আমি একটু ওই যে বাইরে থেকে আসলাম তো স্যার, ওই যে একটু বাইরে গেছিলাম স্যার, ওই বাসা ঢুকলাম আর কি, আমার ওয়াইফকে নিয়ে আসলাম স্যার, একটু বাইরে থেকে স্যার, এখানে স্যার একটু উল্টাপাল্টা লাগতেছে স্যার। আচ্ছা স্যার বলেন স্যার, আমি তাও চেষ্টা করি স্যার। আচ্ছা, তাহলে আপনি একটু পরেই বলেন। রচনা আপা কেমন আছেন, কিভাবে করছেন, একটু আমাদের সাথে একটু কথা বলেন, দেখি কি অবস্থা আপনার। রচনা আপা আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেবল বিরোধী পক্ষই নয়, সাক্ষী আহ্বানকারী পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্যতাকে অভিশংসন করতে পারে। আইনের বিধান উল্লেখ করে উদাহরণ সহ অভিশংসনের বিভিন্ন উপায় আলোচনা করুন। কেন, এটা তো পড়া দেওয়া আপা। পড়া দেওয়া আজকে বসি নাই স্যার, আমি অপারেশন করছে তো স্যার, কাছেই ছিলাম, আর আজকে মেহমানও আসছিল। ওইটাই। ঠিক আছে আপা, সে কি আপা বলেন।
ইয়ে পাচ্ছেন ওরা এরকম নগর জিজ্ঞেস করার জি জিজ্ঞেস করার সাথে সাথে আনমিউট করে কথা বলবেন কি অবস্থা বলেন স্যার, আমার হচ্ছে কি একটু আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে। এগুলো তো বলে তো লাভ নেই স্যার, আমি আস্তে আস্তে পড়তেছি। আমার এই পড়াশোনা গ্যাপ দিছে। আর প্রশ্নগুলো হচ্ছে একটু মানে গ্রুপে লিখে দিলে খুব ভালো হতো। প্রশ্ন তো ক্লিয়ার আপা প্রশ্ন হ্যাঁ তো স্যার, একেবারে একটা ছবি হবে যে বৈরী সাক্ষী। প্রশ্ন ক্লিয়ার আপনি যখন করতে যাবেন এই সেকশন যেই বইটাই আপনি হাতে নেবেন ওই বইটাই তো আপনার কাছে হাজির হয়ে যাবে মারিয়াম সুলতানা আছেন আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কেবল বিরোধ পক্ষ নয়, সাক্ষী আহ্বানকারী পক্ষ সাক্ষীর বিষয়ে যোগ্যতা অভিশংসন করতে পারে ব্যাখ্যা করুন। এটাই হ্যাঁ? আচ্ছা স্যার, 154 ধারা অনুসারে সাক্ষী আনয়নকারী পক্ষ তার সাক্ষীকে আদালতের অনুমতি নিয়ে যে জেরা করা হয় ওইটাই হচ্ছে বৈরী সাক্ষী বা স্ট্যান্ড উইটনেস। তো সাক্ষীকে বৈরী ঘোষণা করার জন্য হচ্ছে সাক্ষী যদি নিজ পক্ষের বিরুদ্ধে সাক্ষ্য দেয় এটা করতে হবে। তারপরে সাক্ষী যদি বিরোধ পক্ষের পক্ষে সাক্ষ্য দেয়, সাক্ষী যদি তার পূর্বের সাক্ষ্য থেকে সরে এসে বিপরীতে সাক্ষ্য দেয়, এ সকল ক্ষেত্রে সাক্ষী আনয়নকারী পক্ষ তাকে বৈরী ঘোষণা করে বা জেরা করার জন্য আদালতে অনুমতি প্রার্থনা করতে পারে। স্যার এইটুকু পর্যন্ত স্যার আমার মেয়েটা হচ্ছে ওরে এটা ছেড়ে দিয়ে আমি করি আর কি, নয়তো বিরক্ত করে। আবুল কালাম আজাদ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আমাদের আর একটা প্রশ্ন ছিল এই ধরনের একটাই প্রশ্ন এই প্রশ্ন থেকে প্রশ্ন পড়ে আমরা সাক্ষ্য আইনে একটা সেকশন জানি সেই সেকশনের নাম হচ্ছে 46 নাম্বার সেকশন তাই না জেরায় আইনসঙ্গত প্রশ্ন দাখিল করা বা কি কি সাক্ষীকে জেরার আইনসঙ্গত প্রশ্ন কি কি করবে আমাদের কি কি বিষয় উল্লেখ করা হয়েছে আইনসঙ্গত প্রশ্ন স্যার মানে স্যার যেটা মানে প্রয়োজনে সাক্ষীর চরিত্রকে কটাক্ষ করিয়া সত্য উদ্ঘাটনের জন্য প্রশ্ন করা যাবে। এক নাম্বার 2 তিনটা বিষয় আছে নাম্বার 1 সত্যতাকে পরীক্ষা করার জন্য তার পরিচয় বা পদমর্যাদা নাম্বার 3 তার চরিত্রের প্রতি আঘাত করে বিশ্বাসযোগ্যতা অনিশ্চিত করার জন্যই আমরা আইনসঙ্গত প্রশ্ন করতে পারি তাই না শর্ত নাকি একটা শর্ত দেওয়া আছে একটা শর্ত দেওয়া আছে জানেন তবে ধর্ষণ বা ধর্ষণ চেষ্টা মামলাতে আপনি অনৈতিক চরিত্র বা পূর্ববর্তী যৌন আচরণ সম্পর্কে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আপনি করতে পারবেন না তাই না মনে করতে স্যার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো আপনাকে বা আমাদেরকে প্রত্যেকের প্রশ্ন সম্পর্কে যে কথা বলছি অন্তত পক্ষে ভুলের যে শব্দগুলো আপনি কিন্তু এটা মনে রাখতে হবে না মনে রাখতে কঠিন হয়ে যাবে পরীক্ষাতে গোলাম শিবরিয়া ভাই আছেন জি স্যার আসসালামু ওয়ালাইকুম আসসালাম ম্যাজিস্ট্রেটের ট্রায়াল সম্পর্কে একটু সংক্ষেপে বলবেন যে আসলে ম্যাজিস্ট্রেট কিভাবে ট্রায়াল করছে কোথায় কিভাবে স্যার ম্যাজিস্ট্রেট ট্রায়াল হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 241 এর ক থেকে একদম স্যার 250 পর্যন্ত ম্যাজিস্ট্রেট ট্রায়াল সম্পর্কে বলা হচ্ছে স্যার 49 জি স্যার 49 এর স্যার শুধু তো ফলস ইয়েটা করা তাহলে 241 এর ক থেকে ম্যাজিস্ট্রেট ট্রায়ালটা শুরু হয়
তো 241-এ আমরা লেখার সময় এভাবে লিখবো স্যার যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 241 থেকে 249 পর্যন্ত ম্যাজিস্ট্রেট ট্রায়াল সম্পর্কে বলা হয়েছে। তো ম্যাজিস্ট্রেটের ট্রায়াল শুরু হয় 241-এর পর থেকে অব্যাহতির যে আবেদন, ওই অব্যাহতি আবেদন থেকে ম্যাজিস্ট্রেট ট্রায়ালটা শুরু হয়। তো যখন পুলিশ তার ওই যে প্রতিবেদন সাবমিট করে, অর্থাৎ পুলিশ যে চার্জশিট যখন সাবমিট করে বা ফাইনাল রিপোর্টও পাবে স্যার এখানে না স্যার? ফাইনাল রিপোর্ট দিলে তো আর কিছু নাই, তাহলে তো আর কিছু নাই। শুধু অর্থাৎ পুলিশ যখন তার হচ্ছে চার্জশিট সাবমিট করে তখন পুলিশ তার সংযুক্ত আকারে যত হচ্ছে যে দোষিয়ার কাগজপত্র প্রদান করে এবং সাক্ষীদের জবানবন্দি, ওই যে আসামির জবানবন্দি এবং বাদী পক্ষের জবানবন্দি গ্রহণপূর্বক ওই যে 241-এর ক অনুযায়ী আসামিকে অব্যাহতির জন্য বিবেচনা করে। তার পরবর্তী 242-এ বলা হচ্ছে যে স্যার 242-এ ওভাবেই দিব পরীক্ষায়, 242 ধারা অনুযায়ী বলা হচ্ছে যে যদি আসামিকে অব্যাহতি না দেয় তাহলে চার্জ গঠন, ওই আসামির বিরুদ্ধে বা অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করে এবং আসামিকে স্যার অভিযোগ গঠন করে এবং আসামিকে বলেন যে আপনি দোষ স্বীকার করেন কিনা। তারপরে 243-এ বলা হচ্ছে যে যদি আসামি দোষ স্বীকার করেন তাহলে ওই দোষ স্বীকারোক্তির ভিত্তিতে আদালত হচ্ছে যে দণ্ড আরোপ করেন বা দণ্ড প্রদান করেন। যদি আসামি হচ্ছে 244-এ যেটা হয় 244 ধারা অনুযায়ী যদি আসামি দোষ স্বীকার না করেন তাহলে বাদী পক্ষের যে হচ্ছে যে জবানবন্দি, ওই জবানবন্দি গ্রহণ করেন এবং বাদী পক্ষের জবানবন্দি এবং সাক্ষীদের জবানবন্দি গঠন করেন। এরপরে তারপরে যদি ওখানে সবকিছু উল্লেখ নাই, আসামির যে আত্মপক্ষ সমর্থনের জন্য যে 242 ওটা উল্লেখ না করলে হবে স্যার, যে আত্মপক্ষ সমর্থনের যদি আসামি পক্ষ সাক্ষী দেয় তাহলে 244-এ বাদী পক্ষ এবং আসামি পক্ষ উভয়ের সাক্ষী গ্রহণ করা হয়। তারপরে 245-এ হচ্ছে যে সাক্ষ্য গ্রহণ শেষে যদি আসামি হচ্ছে অভিযুক্ত হয় তাহলে দণ্ড আরোপ করেন, আর আসামি যদি অভিযুক্ত না হয় তাহলে খালাস প্রদান করেন। এই এতটুকু ট্রায়াল পর্যায়ে আছে। তারপরে স্যার ওই অন্যগুলো যেগুলো আছে যেমন 246, তারপরে 47, 48, 49 সেগুলো ট্রায়ালের মধ্যে না স্যার, কিন্তু ওখান থেকে যদি আলাদা প্রশ্ন আসে তাহলে আমাদের দিতে হবে। যেমন যদি আসামি দোষ স্বীকারোক্তির ভিত্তিতে যদি করে উপস্থিত থাকে উপস্থিত থাকে তাহলে অ্যাকুইটাল হয়ে যাবে। এরপরে স্যার 248-এ যদি হচ্ছে ওই আসামি উজ্জ্বল করে, অভিযোগ যদি উজ্জ্বল করে বা তুলে নেয় তাহলেও আসামি স্যার অ্যাকুইটাল হয়ে যাবে। 249-এ যদি জিআর মামলার ক্ষেত্রে এটি যদি ওই জিআর মামলায় যদি কোনো পক্ষই বিশেষ করে বাদী পক্ষ যারা রাষ্ট্রপক্ষ তদবির না করে তাহলে মামলার কার্যক্রম স্থগিত রেখে আসামিকে রিলিজ প্রদান করে। ভেরি গুড, যতটুকু বলেছেন খুব সুন্দরভাবে বলেছেন, আপনাকে ধন্যবাদ। মোবাশ্বের ভাই, আসামির অনুপস্থিতিতে কিভাবে বিচার হয়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসামির অনুপস্থিতিতে বিচার, এটা স্যার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898-এর ধারা 339-এর বিতে বলা আছে এই পদ্ধতি সম্পর্কে। সেখানে বলা আছে যদি ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট বিচারক মনে করেন যে আসামি পলায়ন করেছেন বা আপনার উপস্থিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, গ্রেপ্তার নাই, তখন উনি কি করবেন, একটা আদেশ প্রদান করবেন। সেটা হলো যে তার পত্রিকায় জি স্যার করবেন, বিজ্ঞাপন দেবেন এবং সেই সাথে কি করবেন, ওই সংশ্লিষ্ট বিচারকের ওয়েবসাইট, সংশ্লিষ্ট যতগুলো ওয়েবসাইট আছে জেলা ম্যাজিস্ট্রেটের ওয়েবসাইট, তারপরে আপনার ওয়েবসাইট, জি স্যার, এই ধরনের ওয়েবসাইটে
সেই বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে। জি। এরপরেও যদি অনুপস্থিত থাকে তখন ট্রায়াল শুরু হয়ে যাবে, তাই না? জি স্যার। তারপরে আর একটা ব্যাপার আছে, যদি এরকম হয় যে আসামি উপস্থিত হয়েছিলেন তাহলে তারটা কিভাবে বিচার হয়? জি একবার উপস্থিত হয়েছেন, জামিন নেওয়ার পরে পালাতক হয়েছে, জি স্যার। তাহলে কি হবে? সেটা কিভাবে অনুপস্থিতি বিচার হবে? সেটা স্যার, স্যার সেটা তো এইভাবেই হবে স্যার। হ্যাঁ, কিন্তু এখানে পত্রিকার আর বিজ্ঞপ্তির প্রয়োজন হবে না। হবে না, জি স্যার। জি, 339-এর বি। আগে যে কথা বলেছেন সেই কথাই, শুধুমাত্র পত্রিকার বিজ্ঞপ্তির প্রয়োজন প্রয়োজন হবে হবে না না। স্যার। ওকে, আপনাকে ধন্যবাদ। সৌরভ ভাই আছেন? 342 কি আর 340? স্যার 342 হচ্ছে স্যার সাক্ষীদের পরীক্ষা করা। হ্যাঁ এখানে স্যার যারা মানে আসামির বিরুদ্ধে সাক্ষী দেবে সেই সাক্ষীদের উপর কি আশা কি সাক্ষীদের পরীক্ষা করা নাকি আসামি পরীক্ষা? আসামি পরীক্ষা। স্যার এখানে স্যার 342 স্যার হ্যাঁ, 342 পাওয়ার টু এক্সামিন অ্যাকিউজ, তাই না? আসামিকে পরীক্ষা করা। আসামির পরীক্ষা করা, অর্থাৎ সাক্ষী যারা আসামির বিরুদ্ধে সাক্ষী দিল সেই দিকে মূলত আসামিকে দৃষ্টি আকর্ষণ করা হবে এবং এই ব্যাপারে আসামির বক্তব্য আদালত শ্রবণ করবেন। আর এখানে 340-তে হচ্ছে আসামি সবাই সাক্ষী নিজের পক্ষে সাক্ষী দিতে পারবে, কিন্তু স্যার এটা আদালত কখনোই সাক্ষীকে এই বিষয়ে বলবে না, যদি আসামিকে বলবে না। আসামি যদি তার আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করে সেই ক্ষেত্রে শুধুমাত্র 340-এ সাফাই সাক্ষীর সুযোগ আসামি পাবে। এবং এখানে স্যার শপথের একটা ব্যাপার আছে, কিন্তু 342-এ আসামিকে শপথ করার প্রয়োজন নাই। এবং 342-এ যদি স্যার আসামি কোনো মিথ্যা সাক্ষীও দিয়ে থাকে বা মিথ্যা কিছু বলে থাকে সেই ব্যাপারে স্যার আদালত তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না স্যার। এটা শুধুমাত্র আসামিকে পরীক্ষা করবে যে আসামি কি বললো, অর্থাৎ আদালত একটা সিদ্ধান্ত নিতে সুবিধার কারণে স্যার এই সেকশনটা ব্যবহার করা হয়েছে। এক্স্যাক্টলি। তাহলে 340-তে কি হচ্ছে? দুই ধরনের সাক্ষীকে দিচ্ছে। একটা হচ্ছে আসামির যে আইনজীবী, সেই আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের জন্য সে চেষ্টা করছে। নাম্বার 2, যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি নিজেও সাক্ষী হওয়ার যোগ্য একজন সাক্ষী, তাই না? জি স্যার, 340-এ তিনি স্যার সাক্ষী, যোগ্য সাক্ষী স্যার। যোগ্য সাক্ষী এবং তিনি সাক্ষী দিবেন। আচ্ছা, মনিরুল ভাই আছেন? মনিরুল ভাই, দায়রা জজের একজন দায়রা জজের ট্রায়াল সিস্টেমটা কেমন হয়? একটা দায়রা জজের স্যার দায়রা জজের ট্রায়াল সিস্টেম স্যার 265 পদ থেকে স্যার 265 জব পর্যন্ত আলোচনা করা আছে। জি, স্যার দায়রা জজের 265 কথা বলছে, অভিযুক্ত যদি হাজির করা হলে পাবলিক প্রসিডিউর কি কি সাক্ষ্য প্রমাণ দিয়ে অপরাধ প্রমাণ করবে তা বিবৃতির মধ্যে দিয়ে কার্য শুরু করে। আর 265 কথা বলছে 5 ঘন্টার পূর্বে অব্যাহতি দিতে পারে আসামি। আর আরেকটা বিষয় বলেছে আসামিকে পরীক্ষা মামলার রেকর্ড ও দলিল বিবেচনা করার পর বক্তব্য শোনার পর বাবা আসতে শিখলেও অভিযোগ ভিত্তিহীন মনে হলে অব্যাহতি দিতে পারে। আবার স্যার অভিযোগ গঠন করতে পারে 265 গোয়া দ্বারা। আবার স্যার খালাস দেয় স্যার 265 জব দ্বারা দিয়ে। আসামি পক্ষের সাক্ষ্য আরম্ভ হয় কত নম্বর সেকশন? খালাস যখন দেয়, 340 কথা বললাম। আসামি পক্ষের সাক্ষ্য আরম্ভ হয় ঝর্ণার ঝড়, অর্থাৎ আসামি পক্ষ সাক্ষ্য আরম্ভ হয় স্যার জ দ্বারা, জ উল্কিত জ দ্বারা, ঝর্ণার ঝড় অথবা ঝর্ণার ঝড় অথবা আই। ওটাকে যদি আপনি আই বলেন আইও বলতে পারেন। বেশ কিছুজন লিখছেন, আবার অনেকেই জিমেল যাচ্ছেন। আমাদের এভাবে কিন্তু করতে হবে, অলরেডি দেখতে দেখতে আমাদের লিমিটেশন